এই আপনি কাঞ্চন ভাই আপনি কি নাচেন, এই একটু নাচ দেখান, এরকম অনেকে বলতো আর কি। আমি হচ্ছি ওস্তাদ নিরঞ্জন লাল, সে ওইখান থেকে বলে তাহলে সাত থেকে দে ফাল। স্টাররা আসলে স্টারডম একটু দেখাবেই, আমি এটা বিশ্বাস করি। সে যখন ঢুকে সবাই একটু দাঁড়ায় গেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা দৌড়াদৌড়ি করে এই প্রোডাকশন তাড়াতাড়ি আসো, তাকে নিয়ে যদি সবাই এরকম ততস্থই না থাকে তাহলে কিসের স্টার। Hi guys, this is Parish. Welcome to my another brand new episode of 18+ questions. এবং আজকে আমাদের স্টুডিওতে এমন একজন উপস্থিত আছে, তাকে দেখলেই আপনারা বলবেন তাকে তো আমরা সারাক্ষণ টিভিতে দেখি, সব নাটকে সে অনেক জনপ্রিয়। আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী অনুভব মাহবুব। কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তোমার সাথে একই মানে অনুষ্ঠানে বসেছি, এটা আমার কাছে আরো ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। আসলে তোমাকে সব সময় আমরা খুব হাসি খুশি দেখি, সেটা অন স্ক্রিন হোক আর অফ স্ক্রিন হোক। তো এই যে এত প্রাণোজ্জ্বল থাকো সবসময়, তোমার আশেপাশের মানুষজনকেও সবসময় মনে হয় যে কেউ কারো মুড অফ করে থাকতে পারবে না, না সবাইকে হাসাতে হবে। তো এই এনার্জিটা কোথা থেকে পাও? এই এনার্জিটা আসলে আমি একেবারে যদি বলি যে নিজের ভালো থাকার জন্যই আসলে এই কাজটা আমি বেশিরভাগ করে থাকি। যে জীবনটা তো আসলে অনেক ছোট, এই জীবনটাতে আমি আসলে খুব গুরু গম্ভীরভাবে থাকবো, নিজের জীবনটাকে উপভোগ করতে পারবো না, একটু সুন্দরভাবে হেসে খেলে জীবনটাকে পার করতে পারবো না, তাহলে আমার লাভটা কি? আমার জীবনটা তো আমি যতটুকু পারি আমি একটু উপভোগ করে যেতে চাই, তাই না? আর আমি মনে করি যে হাসি আনন্দে থাকলে নিজের একটা মানে সুস্থভাবে বেঁচে থাকারও একটা অনেক বড় মানে উৎস বলা যায়, এক ধরনের মেডিসিন। মানে তুমি যতক্ষণ হাসি খুশিতে থাকবা ততক্ষণ দেখবা যে তোমার ভেতরে রোগ বালাই এগুলি একটু কমই তোমার ভেতরে প্রবেশ করতে পারবে, তোমাকে এনার্জি দিবে আসলে। আর আমার মনে হয় যে তুমি অনেক পজিটিভও বটে, কারণ আমি সবসময় দেখি কারো কোনো ভালো খবর বা সুখবরে তুমি সবসময় অভিনন্দন জানাও, শুভেচ্ছা জানাও। আমার ক্ষেত্রে বা অন্যদের ক্ষেত্রে আমি ফলো করি। তো এই যে এত পজিটিভ এই এনার্জিটা কি তুমি কোথা থেকে পেয়েছো? মানে কার কাছ থেকে পেয়েছো? তোমার ফ্যামিলি নাকি তুমি ছোট থেকে এইভাবে বড় হয়েছো? এটা আসলে প্রথমেই অবশ্যই ফ্যামিলি থেকে পেয়েছি, আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। যে একটু মানে ছোটবেলা থেকে এই একটা জিনিস অন্তত মানে তারা শিখিয়েছিল যে যে কোনো ব্যাপারেই পজিটিভ হবা। তুমি ধরো ফার্স্ট হতে পারোনি ক্লাসে, কিন্তু যে ফার্স্ট হয়েছে তাকে অভিনন্দন জানাবা। কিন্তু তুমি যে হিংসা করবা সেটা না, তুমি চেষ্টা করবা, কিন্তু হিংসা দিয়ে তোমার চেষ্টাটা হবে না। তুমি ট্রাই করবা যে ওকে অতিক্রম করবা নেক্সট ইয়ারে, বাট এখন যেহেতু পারোনি তুমি ওকে অভিনন্দন জানিয়ে ওর যে আনন্দ, ও তোমাকে একটা দোয়া করে দিবে। আমি যাকে অভিনন্দন জানাবো, যার যে কোনো সাফল্যে বা যে কোনো আনন্দে যদি আমি ভাগাভাগি করি, সেও কিন্তু আমাকে একটা দোয়া, যদি সরাসরি নাও দেয়, উপর থেকে একটা দোয়া চলে আসে, সেই দোয়াটাই আমাকে এগিয়ে নিবে। আমি এটা ভাবি আর কি। তোমার এই কথাগুলো এখন এই প্রজন্মের শোনা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখি অনেক নেগেটিভিটি, সবাই সবার খারাপ বলছে, খারাপ চাচ্ছে, নেগেটিভ কমেন্ট করছে। তো এখন তুমি যে সোশ্যাল মিডিয়াতে ঢুকো, তোমার কেমন লাগে যে এই নেগেটিভিটিগুলো দেখলে? খুবই কষ্ট লাগে, কিন্তু আমি তারপরে আবার খুব আশাও পাই, কারণ আমি বেশ কয়েকজন আমার ফেসবুক ফ্রেন্ড আছে, তারাও আমি দেখি যে তারাও খুব পজিটিভলি চিন্তা করে, খুব সুন্দর সুন্দর কথা বলে। আমার এরকম ফ্রেন্ড লিস্টে প্রায় 10 জনের মতো মানুষ আছে, ছেলে মেয়ে মিলিয়ে। তারা আমি দেখেছি তাদের, আমি অনেক সময় দেখা যায় যে আমি একটা স্ট্যাটাস দিব একটু পজিটিভ কোনো কিছু, একটু চিন্তা ভাবনা থেকে আশেপাশে একটা কোনো বিষয় নিয়ে খুব বাজেভাবে সবাই রিয়্যাক্ট করছে, সেখান থেকে আমি বের হওয়ার জন্য যখন দেখি যে না, একটা যদি কোনো পজিটিভ কোনো স্ট্যাটাস আমার মাথায় আসছে না, ঘুরছে, অন্য আমারই ওই 10 জন ফ্রেন্ডের মধ্যে যদি কারোর কাছে পাই, আমি কিন্তু সেটাই আবার শেয়ার করে দিয়ে দিই। চেষ্টা করি যে আমার এই স্ট্যাটাসটা দেখে যদি একটি মানুষও যদি একটু পজিটিভলি ভাবার চেষ্টা করে, তাহলে মানে গন্ডগোল বা একটু হার্মফুল কিছু হবে না। অন্তত সবাই আসলে হয় কি, মানে যুদ্ধ করে কখনোই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ভালো কিছু আসেনি। আসতে হলে তোমাকে সমঝোতা, শান্তি চুক্তি এইসব করেই আসলে যে কোনো জিনিসের মানে ভালো কিছু পাওয়ার জন্য এইভাবেই আসতে হবে। তো অভিনয় করছো অনেক বছর ধরে, আমি বলবো যে একটা জেনারেশনের পর একটা জেনারেশনও তুমি দেখেছো। একদম আমাদের সিনিয়র আর্টিস্ট যারা আছেন, তাদের শুরুটা যখন হয়েছে তখন কিন্তু তুমি কাজ করেছো তাদের সাথে, আবার এই প্রজন্মের যারা আছে তাদের সাথেও তুমি কাজ করছো। তো আসলে অভিনয় জীবনটা কত বছর আগে থেকে শুরু এবং কিভাবে শুরু হয়? আচ্ছা, প্রথমে একটু বলিনি যে আমাদের আগে জেনারেশনের শুরু থেকে আমি তাদের সাথে কাজ করিনি, বরং আমার যেটা একেবারেই মানে খুবই কষ্টের বিষয় যে তারা যখন চলে যাচ্ছে আগে তখন থেকে আমি শুরু করেছি। আমি বেশিরভাগ নতুন জেনারেশনের সাথেই কাজ করেছি। তবে খুবই সৌভাগ্যবান আমি মনে করি, আমি আমাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় অভিনেতা
হুমায়ুন ফরিদী সাহেবের সাথে আমি একটি কাজ করতে পেরেছি, এটা আমার আজীবনের জন্য আমার এটা একটা মানে স্মরণীয় একটা স্মৃতি হয়ে থাকবে। এটা একটা ধারাবাহিক নাটক ছিল, নাটকটির নাম এই মুহূর্তে মনে আসছে না, এটা সাইফুল ইসলাম মান্নু ভাই পরিচালিত একটি ধারাবাহিক নাটকে আমার একদম ওনার সাথেই ছিল ক্যারেক্টারটা, মানে আমি ওনার বাসায় ওনার কেয়ারটেকার হিসেবে কাজ করি, এরকম একটা ক্যারেক্টার, খুব মজার একটা ক্যারেক্টার ছিল। এটা হলো কথা। আর তাছাড়া আমি আরো আমার মানে অনেক বড় সৌভাগ্য যে জাহিদ হাসান ভাইয়ের মতো অভিনেতার সাথে কাজ করেছি, মোশাররফ করিম ভাইয়ের সাথে অনেক ভালো ভালো কাজ করেছি, আমার অনেক উল্লেখযোগ্য কাজ ওনাদের সাথে আছেন। আর শহীদ সেলিম ভাইয়ের সাথে কাজ করেছি। ও সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একদম প্রথম যে নাটকে অভিনয় করেছিলাম ওটা আমাদের শ্রদ্ধেয় মুস্তাফা সরোয়ার ফারুকী ভাই পরিচালিত 69 নামে একটি ধারাবাহিক নাটক, এখনো অনেক জনপ্রিয়, এখনো মানুষ সার্চ করে এই নাটকের জন্য না। ওই নাটকে আমি প্রথম দিন শুটিং করতে গিয়ে একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম, মানে যাদেরকে মানে রীতিমতো শ্রদ্ধা করি, ভয় পাই, আহমেদ রুবেল ভাই, শহীদ সেলিম ভাই, তারপরে ইলোরা গহর আপু, এরকম সব সিনিয়র সবাই ওখানে উপস্থিত, তারাই ওই নাটকে ছিল। আর আমাদের জেনারেশনের মধ্যে ছিল তখন শ্রাবস্তী দত্ত তিন্নি, ওর অপোজিটেই আমি হিরো হিসেবে একটা ক্যারেক্টার করেছিলাম নাচের টিচার হিসেবে। তো ও নতুন আমিও নতুন, কিন্তু আমি তো একেবারেই নতুন, ও তাও একটা কম্পিটিশন থেকে বোধহয় এসেছে, ও কিছুটা অভিজ্ঞ। আমি এর আগে আসলে কোনো কিছুই করিনি, টেলিভিশনে ক্যামেরার সামনেও ওইভাবে করে দাঁড়াই নাই। তো ওইটা আমার জন্য অনেক বেশি একটা অনেক বড় এক্সপিরিয়েন্স এবং অনেক বড় একটা ভালো লাগা ছিল যে সব বড় বড় অভিনেতা অভিনেত্রীরা একই সিরিয়ালে কাজ করেছিল। এবং সেই নাটকে তুমি নাচের টিচার হিসেবে অভিনয় করেছিলে বিধায় কি তোমাকে অনেকে মনে করতো যে তুমি নাচের অঙ্গন থেকে এসেছো না? একদম তাই, কারণ ওইখানে আমি একটা নাচের টিচারের ভূমিকা অভিনয় করেছিলাম। তো ও আবার তিন্নি যে ক্যারেক্টারটা ছিল ওকে খুব পছন্দ করে, মানে ওই ওদের বাসার একটা বাচ্চাকে নাচ শেখানোর মানে উসিলায় গিয়েই ওর সাথে আসলে একটু প্রেম করা, ভালো লাগা, ভালোবাসা, আর ও আবার একটু অ্যাভয়েড করতে চায়, এরকম একটা কাহিনী ছিল। আর ওই ক্যারেক্টারটা আসলে মনে হয় আমি মোটামুটি একটু ফুটিয়ে তুলেছিলাম, যে কারণে আসলে সবাই আমাকে ভেবে নিয়েছিল যে এই তো ও বোধহয় নাচের টিচার। আসলে তখন তো এত ইউটিউব মোবাইল ছিল না, তখন সবাই টেলিভিশন দেখতো এবং নাটকের জন্য অপেক্ষা করতো যে কখন নাটক হবে বা রিপিট কখন হবে ওই নাটকটার। তো ওই নাটকটা প্রচার হওয়ার পর তো অনেক জনপ্রিয়তা পেয়েছিল। তখন কি রাস্তাঘাটে গেলে মানুষ জিজ্ঞাসা করতো যে আপনি কি নাচের ওই টিচারটা 69-এর? এবং মানে আমি আসলে মনে করি যেটা মানে আল্লাহর অশেষ একটা রহমত যে প্রথম নাটকে প্রথম যেদিন আমার সিকোয়েন্সটা গিয়েছে, আমার খুব কম সিকোয়েন্স ছিল, মানে প্রথমে অনেকদিন কততম পর্বে যেন একটা সিকোয়েন্স গেল, হ্যাঁ যেদিন গেল অন এয়ারের পর থেকে দেখলাম যে তখন আবার TNT ফোনও যুগও ছিল আর কি, শুধু মোবাইল না, মোবাইল আসছে কিন্তু TNT যুগও ছিল। হ্যাঁ, তো তখন দেখলাম যে আমাদের রিলেটিভস পরিচিত যারা যারা আছেন সবাই আমাকে ফোন দিচ্ছে, পরদিন আমার ফ্রেন্ডরা দেখা করতে আসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল যে এইটার 69 ফ্যামিলি নিয়ে, মানে এই নাটকের একটা ফ্যামিলি নিয়ে একটা প্রোগ্রাম হয়েছিল ফ্যান্টাসি কিংডমে, একটা গেট টুগেদার মতো একটা প্রোগ্রাম। তো ওই প্রোগ্রামে আবার অনেক বাহিরের মানুষ তো আসবেই অত বড় একটা জায়গায়। তো সেই দিন দেখলাম যে আসলে তখন ফিল করলাম যে বাহিরের মানে একদম আননোন পারসনরাও যে আমার কাজটা দেখে যে একটু অ্যাপ্রিশিয়েট করছে, বলছে যে এই আপনি কাঞ্চন ভাই, আমার ক্যারেক্টারের নাম ছিল কাঞ্চন ভাই, এই কাঞ্চন ভাই, এটা মজা লেগেছিল, মানে আপনি কি নাচেন, একটু নাচ দেখান, এরকম অনেকে বলতো আর কি। তো এই যে ফার্স্ট নাটকে বাজিবাদ, তারপর তো একদম অফার এবং আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তো নাটকের অভিজ্ঞতা আসলে কেমন, এই লং জার্নিটা কেমন ছিল? প্রথম দিকটা আসলে আমি প্রথম নাটকে অনেক ভালো রেসপন্স পেয়েছি, নাটকটাও খুব পপুলার ছিল। তখন তো সিডি ডিভিডির যুগও, মানে তখন কিন্তু এই নাটকগুলি সিডি ডিভিডি বিদেশেও খুব, ইউটিউব ছিল না, বাট ডিভিডিটা বিক্রি হতো তো বিভিন্ন দেশে, মানে ডিভিডি প্লেয়ারটা মানে যেত, ডিভিডি ক্যাসেটগুলো ওটাও সবাই দেখতো, সেভাবেও কিন্তু যথেষ্ট পরিমাণে রেসপন্স পেয়েছিলাম। কিন্তু কেন জানি আমি আসলে একেবারেই নতুন ছিলাম, আমার সাথে কারোর কোনো ডিরেক্টরের সাথে ওরকম ভাবে যোগাযোগ ছিল না, আমি যেহেতু চিনতাম না, সে কারণে আমার অনেক দিন গ্যাপ গেল। যে মানে এরপরে বোধহয় আমি সেকেন্ড রাস্তা নামের একটি ধারাবাহিক করেছিলাম আশুতোষ সুজনের পরিচালনায়, তাও অনেক দিন গ্যাপের পরে আর কি, মাঝখানে অনেক কাজ নাই। ও প্রভার অপোজিটে এই সিরিয়ালটা করেছিলাম। কিন্তু আমি মনে করি আমার প্রথম দিককার লাকটা খুব ভালো ছিল, যে খুব ভালো ভালো কাজ এবং ভালো ভালো আর্টিস্টদের সাথে আমি একসাথে কাজ করতে পেরেছি। তারপরে যেটা হলো যে অনেকদিন গ্যাপের পরে
দারুচিনি দ্বীপ বলে একটা সিনেমা ছিল, হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ। হ্যাঁ, তো ওইখানে তৌকির আহমেদ ভাই পরিচালিত আর হুমায়ুন আহমেদের তো বিখ্যাত উপন্যাস দারুচিনি দ্বীপ। তো ওই সিনেমাটার একটা অডিশন ছিল, ওইটা এই আমার নাটকের প্রচারের বেশ কিছুদিন পরে একটা অডিশন কল করলো, আমি আবার গেলাম অডিশন দিতে, গিয়ে ওখানে আমি অ্যালাউ হলাম। দেন ওইটার পরে আবার নতুন করে তারপরে আবার আমার কাজ সুন্দর করে শুরু হয়ে গেল। ওটা বড় পর্দায় সিনেমার কাজ শুরু হলো এবং তারপরে আমার নাটকের কাজও অনেক আসতে থাকলো, তারপর থেকে আমি রেগুলার হয়েছি। এই যে এসএমএস করে এখন যেভাবে কাজের অফার গুলো হয়, তখন তো ওরকম ছিল না, তো তখন আসলে কাজের অফার গুলো কিভাবে আসতো তোমার পর্যন্ত? এখন যেমন ফেসবুকে ইজিলি নাম সার্চ দিলে চলে আসে, তখন তো এটা ছিল না যে কে কার কাজ করেছে সেখানে খোঁজ নিত, তারপরে আমাকে সাথে কন্ট্যাক্ট করতো। তো সেইভাবে আমার যখন দারুচিনি দ্বীপ সিনেমাটা রিলিজ হয়ে গেল, দেন তখন আর কি মোটামুটি মোবাইল ফোনটাও অ্যাভেলেবল, আর আমার টিনটাও ছিল বাসায়, তো ওই দুটো মিলিয়ে মানুষ মানে কাজের অফারগুলি ওইভাবে করে করতো আর কি। তো এই যে অভিনয়টার জন্য এত বছর ধরে কাজ করছো এবং তোমার সবগুলো নাটকেই সব সময় বলে যে খুব সুন্দর অভিনয়, পাও, আর সব নায়ক নায়িকাদের মধ্যেও তোমার চরিত্রটা আলাদা করে সবার নজরে পড়ে যে না ও খুব ভালো কাজ করছে। অভিনয় করা এটা কি তুমি এর আগে শিখে এসেছো নাকি এটা করতে করতে তোমার আয়ত্তে এসেছে? প্রাতিষ্ঠানিকভাবে যেটা হয় যে অভিনয়ের যে একটা শিক্ষার জায়গাটা, থিয়েটারটা আমাদের দেশে আসলে প্রাতিষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত থিয়েটার চর্চাটাই হলো মানে স্বীকৃত যে এখান থেকে শেখার জায়গাটা অভিনয়। কিন্তু আমি আসলে ওইভাবে করে কোনো ভাবে কোনো থিয়েটারের সাথে ছিলাম না বা শেখার কোনো জায়গা ছিল না। কিন্তু আমার যেটা ছিল যে আমি স্কুলে একেবারে স্কুলের মানে কেজি নার্সারির থেকেই আমার অনেক বেশি আগ্রহ ছিল যে শিল্প সংস্কৃতি প্রতিটি শাখার জন্য। যেমন আমি আমার বাসা থেকেই কবিতা আবৃত্তির একটা চর্চা ছিল, আমার বাসায় আবার একটা শিল্প সাংস্কৃতিক চর্চা ছিল, আমার ভাই বোনরা সবাই করতো। তো সেখান থেকে যেটা হয়েছে যে আমার ভাই বোনরা আমাকে না কবিতা আবৃত্তি শিখিয়ে দিত, একক অভিনয় শিখিয়ে দিত। সেটা আমাদের, আমি বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ছিলাম, তো আমাদের স্কুলের আবার একটা খুব ভালো জিনিস ছিল যে অ্যানুয়াল এক্সামের পরে প্রত্যেক বছর আমাদের ওই একটা কালচারাল কম্পিটিশনের একটা থাকতো। তো সেখানে যে সব স্টুডেন্টরা যার পার্টিসিপেট করার ইচ্ছা সে পার্টিসিপেট করতো। আমি আবার অতি উৎসাহী একটা মানুষ ছিলাম, আমি পারতাম না পারতাম প্রত্যেকটাতে নাম দিয়ে চলে আসতাম। আমার এটা একটু ছিল ছোটবেলায় একটু অতি উৎসাহ, মানে সবকিছুর প্রতি একটা আগ্রহ। তো আমি কবিতা আবৃত্তি, একক অভিনয়, গান কিন্তু কখনোই পারতাম না, এইভাবে সবকটাতে নাম দিয়ে আসতাম, আবার অ্যাটেন্ডও করতাম, হইতো না। কিন্তু যেটা হয়েছে আমার ক্লাস 4 থেকে আমি আবার কবিতা আবৃত্তির যে বাচ্চাদের কবিতা আবৃত্তি এইটার আমার একটা মানে মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা থাকতাম। তো তখন থেকে মনে করলাম যে না তাহলে মনে একটু পারি, যেটা হয় ছোটবেলায় একটু কোনো একটা প্রাইজ পাইলে মনে হতো কি অনেক কিছু পেয়ে গেছি। তো ওইভাবে করে আমার স্কুল জীবন এবং কলেজ জীবনে না চর্চাটা একদম ভালো মতো ছিল যে আবৃত্তি, অভিনয়, বা যখন আমি টেলিভিশন দেখতাম, টেলিভিশনে না প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাক্টিংগুলি খুব দেখতাম এবং চেষ্টা করতাম যে একা একা লুকায় লুকায় একটু করার। ওইটাই আমার আসলে প্র্যাকটিস, মানে প্রাতিষ্ঠানিকভাবে কোনো জায়গায় শিখিনি, কিন্তু ওইভাবে করেই এসেই কাজ শুরু করে দিচ্ছি। তো তোমার এমন কোনো প্রিয় নাটক আছে যেটার কথা এখনো তোমার মনে পড়ে বা তোমার অডিয়েন্সরা তোমাকে সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করেছে বা এই চরিত্রে কাজ করে তুমি মনে করেছো না আমি অনেক বেশি ভালো লেগেছে আমার, এরকম? অবশ্যই আমার প্রথম নাটক প্রথম ভালোবাসা, এটার সাথে কোনো কিছুই তুলনা হবে না। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 69 ধারাবাহিকে কাঞ্চন চরিত্রটা আমার তো সারা জীবনে অল টাইম ফেভারিট। তারপরে যেটা হয়েছে যে এর মধ্যে অনেক ভালো ভালো সব কাজই খুব ভালো ছিল। আমার সিকান্দার বক্স এইটা আবার আমাকে দ্বিতীয়বার আবার নতুনভাবে আবার দর্শকের কাছে জনপ্রিয় করেছিল। সাগর জাহান ভাই পরিচালিত সিকান্দার বক্স সিরিজের ক্যারেক্টারটা আমার ভীষণ পরিচিত হয়ে গেল, আমাকে আবার নতুনভাবে পরিচয় করিয়ে দিল। আর তারপরেই সাগর জাহান ভাইয়ের ছিল হচ্ছে এভারেজ আসলাম নামে একটা নাটক, সেখানে আমার নাম থাকে ওস্তাদ নিরঞ্জন লাল। এটা আবার খুব পপুলার হয়ে গেছিল, সবাই আমাকে রাস্তায় দেখা হলে বলতো যে ওস্তাদ নিরঞ্জন লাল। মানে এখানে একটা মজার ডায়লগ ছিল যে বলে মানে মোশাররফ ভাই আর আমি দুই ছাদের থেকে কথা বলি তো একটা সিকোয়েন্সের মধ্যে, তো আমাকে কি জানি বলে, তা আমি বলছি কি এত কথা বলছেন কেন, আমি হচ্ছি ওস্তাদ নিরঞ্জন লাল। সে ওইখান থেকে বলে তাহলে ছাদ থেকে দে ফাল। তখন এটা খুব মজার একটা ছিল। এই যে নাটকের সব আর্টিস্টদের সাথে তোমার কাজ করা হয়েছে, এই প্রজন্মেও তোমার কাজ করা হয় সুপারস্টারদের সাথে, তো সবাই যে বলে যে সুপারস্টাররা নাকি সেটে গেলে অনেক নকরা করে, এটা ওটা করে, তো তুমি কি আসলে এরকম
দেখেছো যে আসলে কি হয় সেটে, স্টাররা কিরকম দেখায় স্টারডম? স্টাররা আসলে স্টারডম একটু দেখাবেই, আমি এটা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তাহলে স্টার হবে না, এটা আসলে খুবই স্বাভাবিক। এত কষ্ট করে এত কাঠ খড় পুড়িয়ে একটা মানুষ যখন স্টার হয়ে যায়, আমি মনে করি সে ডিজার্ভ করে তার স্টারডম নকরা যদি নাই করে তাহলে কিসে স্টার? আমি ভাববো না, সাধারণ দর্শক আশেপাশে যাই যে শিল্পী থাকবে ও বলবে যে খুবই সিম্পল, এটা কি, এটা মানে আলাদা হয়ে। এবং একটা স্টারডম, যে কোনো স্টার, আমি কোনো কারণ নাম উল্লেখ করছি না, সে যখন ঢুকে একটা খুব মুডের মধ্যে টাপ 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 করে ঢুকলো, ঢুকেই সবাই একটু দাঁড়ায় গেল, একটু সরে গেল, মেকআপ ম্যান ততষ্ট হয়ে গেল, প্রোডাকশনকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা দৌড়াদৌড়ি করে, এই প্রোডাকশন তাড়াতাড়ি আসো, কি করবে? এই যে আমার কাছে কিন্তু আমি পার্সোনালি আমি খুব পছন্দ করি, আমার ভালো লাগে যে ঠিকই তো আছে একটা স্টার, সে যদি এরকম একটা না হয়, তাকে নিয়ে যদি সবাই এরকম ততস্থই না থাকে, তাহলে কিসের স্টার? এটা কিন্তু খুব মজার বলেছো, এখানেও তুমি পজিটিভ। অবশ্যই পজিটিভ, এটা আসলে পজিটিভ। আসলে এতটুকু তো করবে। আসলে এই লোকটিও, এই মেয়েটি বলেন ছেলেটি বলেন, অনেক কষ্ট করেই আসলে এত বড় একটা জায়গা সে এখন ডিজার্ভ করছে। তাকে আসলে কিছু জিনিস যদি আমরা মানে স্যাক্রিফাইস না করি বা স্পেসগুলি যদি না দেই, তাহলে হবে না। তো তুমি তো অনেকজনকে দেখেছো একদম শুরু থেকে স্টার হয়ে যেতে, তাই না? এরকম তোমার নিজের চোখের সামনেও হয়েছে যে একদম নতুন এসেছে, অনেক ভালো কাজ করছে, স্টার হয়ে যাচ্ছে। তো এরকম তোমার কোনো প্রিয় বান্ধবী বা বন্ধুরা আছে যারা একদম শুরু থেকে কাজ করেছে, তারপর তোমার চোখের সামনে তারা স্টার হয়ে গেছে এবং এখনো তোমার সাথে খুব সুসম্পর্ক? আমার সাথে আসলে মানে যাদের সাথে সুসম্পর্ক, আমি না এরকম একেবারে নন স্টার থেকে স্টার হয়েছে এরকম দেখিনি। আমি সুপার স্টার হিসেবে আমার সাথে বেশিরভাগ পরিচয় হয়েছে। যেমন আমার মিডিয়াতে অল্প সংখ্যক খুব কাছের ক্লোজ মানে বন্ধু বান্ধবী বলে এরকম আছে। তাদের মধ্যে যদি অভিনেত্রী বলি, যেমন উর্মিলা শ্রাবন্তী কর, ও আসলে ওকে আমি মানবতার দেবী বলি। ও আসলে মানুষ হিসেবেই আসলে এতটা ভালো যে জন্য আমি ওকে অনেক বেশি পছন্দ করি। ও আমাকে অনেক বেশি একটা বন্ধুর মতো দেখে, এটা আমার ভীষণ ভালো লাগে। মানে ও আমাদের যে কোনো আর্টিস্টের যদি বিপদ আপদ শুনে রাত 3টা বাজেও যদি ওকে ফোন করা হয়, এই উর্মিলা সেই ফোনটা ধরবে এবং তার বিপদে আপদে ঝাঁপিয়ে যতটুক পারবে, সে যদি ঢাকার বাহিরেও থাকে সে ফোন দিয়ে কল দিয়ে ঢাকার ভেতরে কে কিভাবে যোগাযোগ করতে পারে, এইরকম আমি ওকে একদম মানবতার উপাধি, মানবতার দেবী দিয়েছি। ওকে আমার ভীষণ ভালো লাগে। তবে শখ ছিল, এখন আবার শুরু করেছে কাজ। শখও আমার খুব খুব কাছের একজন মানে ভালো লাগার মানুষ ছিল। তারপরে আমাদের এরকম আরো অনেকজন আছে যারা আসলে অনেক অনেক ভালো ভালো বন্ধু এবং ভালো অভিনেত্রী। ওরা সব, আমি ওদেরকে সুপারস্টারই দেখেছি, ওদেরকে আসলে কখনো অন্যরকম পর্যায় থেকে আরেকভাবে যেতে দেখিনি। সকল নাটকে বা সিনেমায় একটা প্রাণ দিয়ে দাও। হ্যাঁ, মানে আসলে আমরা এগুলো কেন দেখি? এন্টারটেনমেন্টের জন্য, এবং এন্টারটেনমেন্টের মেইন ক্যারেক্টারটা কিন্তু তোমার থাকে যে পুরো নাটক বা সিনেমা জুড়ে দর্শকদেরকে হাসানো। তো এই যে দর্শকদেরকে হাসানো, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো তুমি কতটা প্রেসার ফিল করো? এটা একটু প্রেসার ফিল করি। আগে বুঝতাম না, আগে তো না বুঝে করতাম। শুরুর দিকে যেটা করেছি আসলে তখন আমি অতটা মানে যেটা হয় না, অভিজ্ঞ হইলে কিন্তু তখন তোমার মাথা অনেক বেশি দায়িত্ব বেড়ে যায়। তো প্রথম দিকে আমি সত্যি কথা, প্রথম দিকের কাজগুলো আমি শুধু করে গেছি, আমি জানি না যে এটা কি হচ্ছে। দর্শক বলেছে, ভালোই বলেছে, তখন অতটা ফিল করিনি, বুঝিনি। কিন্তু এখন যেটা হচ্ছে লাস্ট মানে ধরো 5 ইয়ার্স ধরে যেটা হচ্ছে যে না, এখন আমি চিন্তা করি যে একটা ক্যারেক্টার নিয়ে, সেটা একটি দৃশ্য যদি আমার থাকে তাহলে সেই দৃশ্যটা নিয়ে ভাবি, বা এই ক্যারেক্টারটা কত, আবার পরিমিতি বোধটাও আমার জানতে হয়, আমাকে কতটুকু করা যাবে না করা যাবে। আমি আবার এত বেশি ফাত্রামি টাত্রামি তো করতে পারবো না। আমাকে আমার ডায়লগ দিয়ে, অ্যাক্টিং দিয়ে আমাকে দর্শককে কিছুটা হলেও, মানে যদি সেটা হাসির সিন হয় তাহলে হাসাতে হবে, কান্নার সিন হলে কাঁদাতে হবে, ওইটাই চেষ্টা করি। এখন একটু দায়িত্ব নিয়ে কাজটা করার চেষ্টা করি আর কি। তো এই যে সবাই বলে যে নাটকে যখন স্টার্টিং হয় কোনো একটা ক্যারেক্টার দিয়ে, যেমন কৌতুক অভিনেতাদের, তাদেরকে সারা জীবন ওই ক্যারেক্টারগুলোই অফার করা হয়, ভিন্ন ক্যারেক্টার করতে দেওয়া হয় না। এই জিনিসটাকে তুমি সাফার করেছো কখনো? এটা সাফার করছি, স্টিল নাও আমি সাফার করছি। কারণ এটা হয়েছে কি, এটা আসলে আমি কারোর দোষ দিব না, আমি আমার লাক, আমি বলবো যে আমার ব্যাড লাক। এটাই তুমি বেস্ট পারো না, এটা আমি বেস্ট পারি সেটা না, আমি তো অ্যাক্টিং
একটু হলেও চেষ্টা করি। আমি করেছি এর মধ্যেও, কিন্তু আমি শিহাব শাহীন ভাই, আমাদের শ্রদ্ধেয় শিহাব শাহীন ভাইয়ের 14ই আগস্ট বলে একটি ওয়েব সিরিজ ছিল, সেখানে কিন্তু আমি একেবারে নেগেটিভ একটা ক্যারেক্টার করেছি। এছাড়া ওটা বেশি উল্লেখযোগ্য, এটা অনেক ভালো পপুলার বলে এটা নামটা বললাম। আরও বেশ কয়েকটা কাজে কিন্তু আমি একেবারে একদম নেগেটিভ ক্যারেক্টার করেছি বা একদম প্লেন কোনো সাধারণ ক্যারেক্টার করেছি। তো এরকম বড় ডিরেক্টররা যেহেতু আমাকে কাজে নিয়েছে, কিছুটাও না হলে তো তারা সিকোয়েন্সটা ফেলেই দিত। তো আমি মনে করি যে আমাকে দিয়ে যদি সুযোগ দেওয়া হয় আমি তো অবশ্যই পারবো, কিন্তু এটা আমি কারোর দোষ দিব না, আমি আমার ব্যাড লাক বলেই নিয়ে নিচ্ছি যে আমি আসলে ভ্যারাইটিস ক্যারেক্টার করার মতো সুযোগ বেশি একটা পাচ্ছি না। আমি বলবো এটা গুড লাক। যেমন আমাদের অপূর্ব ভাইকে আমরা রোমান্টিক হিরো বলেই কিন্তু চিনি, হ্যাঁ, এবং ওই আমরা বলি যে রোমান্টিক হিরোর রাজা, ঠিক তেমন তোমারও কিন্তু একটা জনরা তৈরি হয়ে গেছে যে তুমি এই অ্যাক্টিংয়েই তুমি বেস্ট, এবং তোমাকে আর বিট করার মতো আর কোনো অভিনয় শিল্পী কিন্তু এখন পর্যন্ত দাঁড়ায়নি যে তোমার যে ক্যারেক্টারগুলো তুমি যেভাবে করো ভাবে আর কেউ করতে পারবে। তো আমরা যেরকম পার্শ্ববর্তী দেশে দেখি ইন্ডিয়াতে যে এই ধরনের ক্যারেক্টার আর্টিস্ট যারা আসলে এন্টারটেইনমেন্ট ক্যারেক্টারগুলো করে তারা কিন্তু অনেক পপুলার এবং অনেক হাই রেমুনারেশন চার্জ করে, এবং একটা সিনেমাতে দেখা যায় যে নায়ক নায়িকার সাথে সিমিলার রেমুনারেশন নিয়ে তারা কাজ করছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা একদমই হচ্ছে না। তো তুমি এটা কেন, মানে কি মনে করো যেটা কেন? আসলে হয় কি, মানে প্রথমে আমি যেটা বলে নিই যে আমি যে কেন বললাম ভ্যারাইটিস ক্যারেক্টার করার যে একটা আগ্রহ, যেহেতু অভিনয় করি তো অভিনয়ের একটা ক্ষুধা থাকে যে একই রকম করতে করতে একটা সময় হলেও একটু হলেও মনে হয় যে না একটু ভিন্ন টাইপ ক্যারেক্টার করি। মাঝে মাঝে যখন করি তখন কিন্তু খুবই ভালো লাগা দিয়ে অনেক বেশি এফোর্ট দিয়ে সেই কাজগুলি করি। আর তুমি যেটা বলছো যে পার্শ্ববর্তী দেশে বা আমাদের দেশেও কিন্তু, যেমন পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে জনি লিভার মানে অনেক পপুলার একজন, মানে পারিশ্রমিকও ছিল আকাশ ছোঁয়া। অবশ্যই, মানে হিরো হিরোইনের পরে তার পারিশ্রমিক নিয়ে ভাবতে হতো ডিরেক্টর প্রডিউসারের। আবার আমাদের দেশেও কিন্তু, আমাদের দেশে অনেক আগে যেমন রবিউল ছিলেন শ্রদ্ধেয়, ওনারা মানে কৌতুক অভিনেতা রবিউল ছিলেন, আনিস ছিলেন, এরকম অনেক বড় বড় ছিলেন। তারপরে কিন্তু একটা জেনারেশন অনেক বছর আমাদের কৌতুক অভিনেতা দিলদার ভাই, উনি কিন্তু রাজত্ব করে গেছেন। এবং শুধু কৌতুক অভিনেতা না, উনি কিন্তু ওনার কমেডি দিয়ে সিঙ্গেল সলো হিরো হয়েছেন, মানে কমেডি হিরো বাট হিরো হয়েছেন। বড় বড় 3-4টা ছবি উনি কিন্তু করেছেন, আমাদের নূতন আপার বিপরীতে আরো অনেক বড় বড় নায়িকাদের বিপরীতে কিন্তু উনি হিরো হয়ে গেছেন ওই কমেডি ক্যারেক্টারগুলি করে। এই যে উনাকে কিন্তু দেখা যেত যে অনেক নায়ক নায়িকার চেয়েও উনি কিন্তু পারিশ্রমিক, মানে ওই সময় যারা নতুন এসেছে তাদের চেয়েও অনেক বেশি পারিশ্রমিক দিলদার ভাই কিন্তু নিয়ে গেছে, এটা উনি ওনার যোগ্যতায় নিয়ে গেছে। তো এইটা কিন্তু আসলে সিনেমাতেই সম্ভব, নাটকে আসলে সম্ভব না। আমাদের নাটকের বাজেট এমনি একটু কম থাকে, আর সিনেমাতে যেটা হচ্ছে অডিয়েন্সের একটা ব্যাপার থাকে যে ওই যে কমেডি আর্টিস্ট যারা থাকেন, কমেডি ক্যারেক্টার যারা করেন, ওই আর্টিস্টদের ওই যে একটা ভ্যালুজ তৈরি হয়ে যায়, যেটা আমাদের বোম্বে আছে, আমাদের দেশও আছে। কিন্তু আমাদের এখন সিনেমাটা কমে যাওয়াতে, কিন্তু সিনেমার যেহেতু এখন ফিল্ম ইন্ডাস্ট্রিটা এখন আগের মতো নেই, একেবারেই নেই, একেবারেই মানে মনে করেন যে সেটা এখন মানে বন্ধ দোকানের মতো হয়ে গেছে আর কি। তারা তো বিভিন্ন মানে সিনেমা বাদ দিয়ে অন্যান্য কাজে তারা ব্যস্ত হয়ে যাওয়াতে নায়ক নায়িকাদের হাতে সিনেমা নেই, ক্যারেক্টার আর্টিস্টরা কিভাবে কোথা থেকে কাজ করবে? তো আমি ফিল্মে হলে আসলে হয়তো যদি আমি এইভাবে করে কাজ করতে পারতাম, আমি মনে করি যে ইনশাল্লাহ আমি হয়তো একটা আলাদা একটা অবস্থান নিতে পারতাম। আর আমাদের এখানে আসলে ক্যারেক্টার আর্টিস্ট মানে সব একই রকম ক্যারেক্টার আর্টিস্ট, এই নাটকে একেবারে হিরো হিরোইন, এই বাবা মা, এই পর্যন্তই। তো এই যে এত বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছো এবং এখন তো সিনিয়র আর্টিস্ট হয়ে গেছো, তো এরপর ইন ফিউচার আর কি প্ল্যানিং আছে করার অভিনয় নিয়ে? অভিনয়টা তো অবশ্যই করে যাব ইনশাল্লাহ, মানে যতদিন শরীরে শক্তি থাকবে অভিনয়টাই করে যাব। যেটা প্ল্যান আছে যে আমি আরো কিছুদিন পরে একটু ক্যারেক্টারের যেমন আমি বললাম যে আমার ক্যারেক্টারের যে ক্ষুধাগুলি, তো ওইভাবে করে আমি অনেকের সাথে কথা হচ্ছে, ওইভাবে করে আমি একটু ভালো ভালো একটু ভিন্নধর্মী ক্যারেক্টারে আমাকে নিজেকে উপস্থাপন করে বা প্রকাশ করার মতো কিছু কাজ করার প্ল্যানিং আছে আর কি, ওটাই করছি। তো অনেক শুভকামনা রইল তোমার জন্য, অনেক অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাকেও অনেক ধন্যবাদ, এই অনুষ্ঠানের সাথে জড়িত যারা আছেন প্রত্যেককেই ধন্যবাদ। আর সবচাইতে ভালো লাগলো আজকে বারিশার সাথে অনেকদিন পর একই সাথে একই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম, এটাও আমার খুব ভালো লাগা, ভালোবাসা কাজ করলো।